দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফিস বিজনেস রিপোর্টে। দেশের পরিবহন খরচ 1% কমানো গেলে রপ্তানি আয় বাড়বে 7.5%। জাতীয় লজিস্টিক নীতি বাস্তবায়নের তাগিদ। পদ্মা সেতু নির্মাণে সাশ্রয় হয়েছে 1,500 কোটি টাকা, 2 বছরে 1,648 কোটি টাকা টোল আদায়। হস্তশিল্প খাতে ক্রস বর্ডার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্য যাবে সরাসরি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশে পণ্য পরিবহনের খরচ মাত্র 1% কমানো গেলে রপ্তানি আয় প্রায় 7.5% বাড়বে। আর সামগ্রিক লজিস্টিক খাতের ব্যয় 25% কমালে আয় বাড়ানো সম্ভব 20% পর্যন্ত। মঙ্গলবার রাজধানীতে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত জাতীয় লজিস্টিক পলিসি 2024 শীর্ষক অনুষ্ঠানে এমন কথা জানানো হয়। বলা হয়, দ্রুত এই নীতিমালা বাস্তবায়ন করা গেলে সার্বিকভাবে বাড়বে দেশের ব্যবসা বাণিজ্যের গতি। দেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে আমদানি রপ্তানির উপরে। আর এই বৈদেশিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পণ্য পরিবহন, সংরক্ষণ, পণ্যের স্বয়ংক্রিয় শনাক্তকরণ থেকে শুরু করে পুরো লজিস্টিক খাতে কতটুকু পরিবর্তন এসেছে তা বিশ্লেষণ করতেই এই আয়োজন, যেখানে ব্যবসায়ীরা জানিয়েছেন পণ্য পরিবহন থেকে শুরু করে তা বন্দরে খালাসে বাড়তি সময় লাগছে, যা ব্যবসার খরচ বাড়াচ্ছে। এমন বাস্তবতায় স্থানীয় উদ্যোক্তারা যেমন প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছেন, তেমনি বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে বিদেশিরাও। 4PL basically they manage the overall supply chain of a company so that a manufacturer or a retailer they can freely focus on their own business, core business. So unfortunately, lacking of that policies, no 4PL could, I think, develop in Bangladesh yet, which is a big, the drawback for the manufacturer. অনুষ্ঠানে জানানো হয়, দেশে এতদিন লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে নীতিমালা না থাকলেও সাম্প্রতিক সময়ে জাতীয় লজিস্টিক নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন দিয়েছে সরকার, যা সংকটের এই সময়ে আশার আলো দেখাচ্ছে ব্যবসায়ীদের। তাদের মতে নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে পরিকল্পিত লজিস্টিক ব্যবস্থাপনা করা গেলে এখাতের সামগ্রিক ব্যয় 1/4 কমানো সম্ভব। এর ফলে অন্তত 20% রপ্তানি বাড়তে পারে। ফিকির হিসেবে নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে মাত্র 1% পরিবহন খরচ যদি বাঁচানো যায়, সেটি প্রায় 7% রপ্তানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। Logistics is core in terms of going across the market itself. And I always say, the way I look at the best logistics is travel less, cover more distance. So travel less time to cover more distance at a lower cost, at a much higher agility, at a reduced carbon footprint. And these are the 5 fundamental principles that I would like to see as you get into this policy, because this is a policy. জানানো হয় 2041 সালের মধ্যে 60% পণ্য পরিবহন হবে সড়ক পথে, নৌপথে 25%, রেলপথে 14% এবং অন্যান্য মাধ্যমে 1% পণ্য পরিবহন করার পরিকল্পনা রয়েছে সরকারের, যার জন্য দরকার বিপুল অঙ্কের বিনিয়োগ। Bangladesh requires about $20 to $22 billion of investment in infrastructure alone. Currently, we are investing about $6 to $7 billion annually, and these are mostly through the government resources. One of the areas is how do you fulfill this huge gap of nearly $15 to $14 billion that you require? That's how the private sector comes in. আলোচকরা জানান, লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স, কাস্টমস, অবকাঠামো সহ সকল সূচকে ভারত, ভিয়েতনাম সহ অন্যান্য প্রতিযোগী দেশ থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। ব্রাহেন শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে দেশে মূল্যস্ফীতি কমবে না, উল্টো নতুন কর কাঠামোর কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে চাপ আরও বাড়বে। এমন অবস্থায় আসছে অর্থবছরের নিত্যপণ্যে আরও কর ছাড়ের পরামর্শ এসেছে জাতীয় সংসদে। মঙ্গলবার বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় যোগ দিয়ে এমন মতামত তুলে ধরেন সংসদ সদস্যরা। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ। সেই সাথে বড় অঙ্কের বাজেট ঘাটতি নিয়েও শঙ্কা প্রকাশ করেন অনেকে। স্থানীয় ব্যাংকিং ব্যবস্থা নিয়ে ঘাটতি পূরণের পরিকল্পনার সমালোচনা করে সংসদ সদস্যরা বলেন, এর ফলে বেসরকারি খাতে ঋণ সরবরাহ বাধাগ্রস্ত হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা যথেষ্ট নয়, বরং বাজেটে নেওয়া কিছু উদ্যোগের কারণে আগামী সময় মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। দেশের ভিতরে একদল অসাধু ব্যবসায়ী বাজার সিন্ডিকেট করে গড়ে তুলেছে, যার কারণে বাজারে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাননীয় অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব করতে চাই, নতুন শিল্প স্থাপন ও শেয়ার বাজারে বিনিয়োগ করে অপ্রদর্শিত আয় বৈধ করার বিধান রাখা হোক।
পদ্মা সেতু নির্মাণে ১৫০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এতে করে সেতুটির নির্মাণ খরচ এখন দাঁড়িয়েছে ৩১,১০৫ কোটি টাকা। মঙ্গলবার রাজধানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানান, গেল ২ বছরে এই সেতু থেকে ১,৬৪৮ কোটি টাকা টোল আদায় হয়েছে। সোয়া ৬ কিলোমিটারের এই সেতু শুধু পদ্মার ২ পার্কেই এক করেনি, সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায়। বড় পরিবর্তন এনেছে মানুষের যাতায়াত আর পণ্য পরিবহনে। সেতু বিভাগের হিসেবে ২০২২ সালের ২৫শে জুন উদ্বোধনের পর থেকে চলতি বছরের ২৪ জুন পর্যন্ত, অর্থাৎ ২ বছরে ১,২৭,০০,০০০ যানবাহন পদ্মা সেতু দিয়ে চলাচল করেছে। যান চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১,২৭,০০,০০০ যানবাহন পারাপার হয়েছে। মোট টোল আদায় হয়েছে প্রায় ১,৬৪৮ কোটি টাকার। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল ২ বছরে সেতুর রক্ষণাবেক্ষণ বাবদ ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় ৩২,৬০৫ কোটি টাকা ধরা হলেও খরচ ১,৫০০ কোটি টাকার মতো কম হয়েছে। রাষ্ট্রের কোষাগার থেকে নেওয়া সেই টাকা এরই মধ্যে অর্থ বিভাগকে পরিশোধ শুরু করেছে সেতু কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ৬ কিস্তিতে ৯৪৮ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। আগামী ২৭ জুন সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকা চেক গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হয়। ৩২,৬০৫ কোটি টাকা আমাদের নির্মাণ ব্যয়। এর থেকে ১৫০০ কোটি সাশ্রয় হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর ১৬টি পথ দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই প্রকল্পের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে ৭৪%, আর ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এগিয়েছে ৪৪% মতো। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের হস্তশিল্প পণ্য বিক্রির জন্য একটি ক্রস বর্ডার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এ খাতের স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বহুজাতিক প্রতিষ্ঠানে সরাসরি নিজেদের তৈরি পণ্য বিক্রি করতে পারবেন। মঙ্গলবার রাজধানীতে শুরু হওয়া হস্তশিল্প মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বলা হয়, এর ফলে এ খাতের ব্যবসা যেমন বাড়বে, তেমনি পণ্যের গুণগত মান বাড়াতেও সহায়ক হবে। যাত্রাটা শুরু ২৫ বছর আগে। যুব উন্নয়ন একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে পোশাক তৈরি করেন আফরোজা সুলতানা। মসলিন, সিল্ক, সুতি শাড়ি থেকে শুরু করে থ্রি-পিস সহ বাহারি সব পোশাকই পাওয়া যায় তার বুটিক হাউজে। দিন দিন এই ব্যবসার পরিধি বেড়েছে আয়ও। দেশীয় পণ্যকে আপনি যদি বাইরে পরিচিত করতে চান, আপনার এই ধরনের মেলাগুলো আসলে খুব জরুরি। হস্তশিল্প মেলা আছে, এসএমই মেলা আছে, এই ধরনের দেশীয় পণ্য নিয়ে যারা কাজ করে, এই জন্যই আসলে এখানে আসা। আফরোজা সুলতানার মতো অন্তত ১০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা যোগ দিয়েছেন হস্তশিল্পের এই মেলায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব উদ্যোক্তাদের কেউ তৈরি করছেন হোগলা পাতার ঝুড়ি, কেউ বা বেতের তৈরি ব্যাগ, আবার কেউ নকশি কাঁথা। সেই সাথে মেলায় প্রদর্শন করা হয়েছে পাটজাত পণ্য, ব্যাগ, শাড়ি, শতরঞ্জি কিংবা চামড়াজাত পণ্য। আছে হস্তশিল্পের নানা ধরনের পোশাক আর ঘর সাজানোর উপকরণ। তবে এই ব্যবসাকে এগিয়ে নিতে আরও প্রচারণা বাড়ানোর তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। আমাদের দেশের একটা সম্পদ এবং শক্তিশালী একটা সম্পদ, এই সম্পদটাকে আমরা শিল্পে পরিণত করার জন্য মেলায় আসি। যারা উৎপাদনকারক তারাই শুধু মেলায় অ্যাটেন্ড করেছে, তাতে এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে একটু হবে আর জানবে যে কারা প্রোডাক্ট তৈরি করছে। বাইরেরা যখন আসে ডিজাইন দেয়, ওই ডিজাইনটা আমরা দেখে এই প্রোডাক্টগুলো বানিয়ে দিই। এই প্রচারণাটা আরেকটু মনোযোগী না হলে, আরেকটু যদি ব্যাপক না হয়, তাহলে আসলে এখানে লোক সংখ্যা কীরকম হবে, আমি প্রচারণাটার উপরেই জোর দিতে হবে এখন। উদ্যোক্তাদের এমন প্রত্যাশার কথা জানে সরকারও। তাই তো এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশে এখন পর্যন্ত যে ৩১টি পণ্যের জিআই সনদ আছে, তার ৬টি হস্তশিল্পের দখলে। তবে রপ্তানিতে খুব একটা এগুতে পারছে না এই খাত। বলা হয়, এই শিল্পের বিশ্ববাজার এখন $৩০০ কোটি।
যেখানে বাংলাদেশের অবদান 1% মাত্র। সেই বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ, অর্থায়ন আর ব্র্যান্ডিংয়ের বিকল্প নেই বলে উল্লেখ করা হয় আলোচনায়। ক্রস বর্ডার এই প্ল্যাটফর্মের নীতিমালাটা সেটা আমরা প্রায় ফাইনাল করেছি। সেটি যদি হয়, আমাদের ছোট ছোট উদ্যোক্তারা অনলাইন প্ল্যাটফর্মে সারা পৃথিবীর সাথে তাদের পণ্যগুলো বিক্রি করতে পারবে এবং এটার যে বিশেষ করে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের যে একটা বড় জটিলতা বা বড় নেটওয়ার্ক আছে সেটার সাথে সম্পর্কিত হতে পারবে। তাহলে আমাদের যে এই যে আজকে অ্যামাজন বা দারাজ বা কিংবা আলিবাবার মতো যে বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে, সেই প্ল্যাটফর্মের সাথে আমাদের এই পণ্যগুলো যুক্ত হয়ে গ্লোবালি ব্যবসা করতে পারবে। এ সময় হস্তশিল্প পণ্যের গুণগত মান বাড়াতে গবেষণা বাড়ানোর তাগিদ দেন বক্তারা অনুষ্ঠানে। সেই সাথে এমন আয়োজন শুধু ঢাকা কেন্দ্রিক না করে দেশের সব জেলাগুলোতে বাড়ানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পাবনায় এবার কোরবানির জন্য প্রস্তুত করা প্রায় 1.5 লক্ষ গরু বিক্রি হয়নি। অবিকৃতই থেকে গেছে এবারের তারকা তকমা পাওয়া বিশাল আকারের অনেক গরু। প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ গবাদি পশু যোগান এবং ছোট গরুর চাহিদা বেশি থাকায় বিক্রি হয়নি বড় গরু। শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট। কুরবানির বাজারে জেলার মালিগাছা গ্রামের আলোচিত তারকা তকমা পাওয়া অন্যতম বড় গরুটির নাম ছিল রাজাবাবু। প্রায় 33 মণ ওজনের এই গরুটির দাম হাঁকা হয়েছিল 20 লাখ টাকা, দাম উঠেছিল 12 লাখ টাকা। অথচ গরুটি বিক্রি না হয় বিপাকে পড়েছেন খামারি। গরুটা 20 লাখ টাকা দাম চেয়েছিলাম, আমাদের মোটামুটি 12 লাখ টাকার মতো দাম বলেছে, যার কারণে আমরা গরুটা দেইনি। তো এখন গরুটা রাখতে গেলে আমাদের প্রতিদিন প্রায় 1400-1500 টাকা খরচ হচ্ছে। বিক্রি হয়নি তারকা গরু লালবাবু ও কালাপাহাড়। যে দাম হাঁকা হয়েছিল সে দামে বনিবনা না হয় পাবনা সদরের কুলুনিয়া গ্রামের এ দুই গরু অবিকৃতই রয়ে গেছে। এ অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। আমাদের 18টা গরু বড় পড়ে রয়েছে, 1100 কেজি ওয়েটে, সেসব বড় গরুগুলো পড়ে রয়েছে, আমরা বেচতে পারি না। ঢাকার পাটে আসে দেখে গেছে বড় গরু ওরা নিতে পারে নাই। এবারের কুরবানির বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকলেও বিক্রি হয়নি অধিকাংশ বড় গরু। অনেকেই বড় গরু নিয়ে দেশের বিভিন্ন হাট বাজারে গেলেও সেখানেও বিক্রি করতে ব্যর্থ হয়েছেন। একদিকে গোখাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও বড় গরুর লালন পালন ব্যয় বেশি হয়, দিশেহারা হয়ে পড়েছেন অনেক খামারি। এই গরুটা আবার যদি 1 বছর আমরা পালি, তে এই গরুটার লস হয়ে যাবে, আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এ জেলায় এবারের কুরবানির জন্য হৃষ্টপুষ্ট করা হয় প্রায় 1.5 লাখ গরু। চাহিদার তুলনায় যা ছিল দ্বিগুণেরও বেশি। যারা অনেক বড় গরু প্রস্তুত করেছিল সেই গরুগুলো অনেক খামারি বিক্রি করতে পারে নাই। যে গরুগুলো তারা বিক্রি করতে পারে নাই, অনলাইনের মাধ্যমে যদি তারা চেষ্টা করে, অনেক এখানে চাহিদা আছে, বিক্রি করার সম্ভাবনাও আছে এবং আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব। সরকারের নানামুখী ইতিবাচক পদক্ষেপের কারণে এ অঞ্চলে দ্রুত বাড়ছে গোখামার। এসব খামার রক্ষায় গরুর মাংসের আন্তর্জাতিক বাজার সৃষ্টির দাবি স্থানীয় খামারিদের। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 21 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5241-এ। বেচা কেনা হয়েছে 524 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 171টির, কমেছে 162টির আর অপরিবর্তিত আছে 61টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ মার্কেট দিনের শুরুতে উদ্যোগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিনের মধ্যভাগ থেকে বিনিয়োগকারীদের মধ্যে প্রফিট টেকিং প্রবণতা লক্ষ্য করা গেলেও দেখা যায় দিন শেষে মার্কেট 21 পয়েন্ট পজিটিভ নিয়ে তার আজকের লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 171টি কোম্পানির, শেয়ার মূল্য কমেছে 162টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল 61টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 524 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টোটাল টার্নওভার ছিল 349 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টোটাল টার্নওভার ছিল 497 কোটি টাকা। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিলিভারে, এদের আজকে প্রায় 53 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয়তে দেখতে পাচ্ছি রূপালী লাইফ। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশনে ছিল আইসিবি। গেইনার লিস্টে প্রথমেই পাচ্ছি প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং দ্বিতীয়তে পাচ্ছি ক্যাম্প আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতা আইন ভঙ্গের অভিযোগ এনেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি বলছে, বড় কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের জন্য ইউর তৈরি নতুন ডিজিটাল মার্কেটস ল ভঙ্গকারী প্রথম প্রতিষ্ঠান অ্যাপল। ইউর অভিযোগ, অ্যাপল অ্যাপ স্টোরের পরিচালন পদ্ধতি প্রতিদ্বন্দ্বী মার্কেট প্লেসগুলোর ব্যবসাকে সংকুচিত করছে। ইউর নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে বৈশ্বিক রাজস্বের 10% পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারে অ্যাপল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যে কোনো অ্যাপ স্টোর থেকে পছন্দ মতো অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন গ্রাহক। ইউ ডিজিটাল আইনে এমন নিয়ম থাকলেও অ্যাপলের ক্ষেত্রে সে সুযোগ নেই। অ্যাপল স্টোরের বাইরে অন্য যে কোনো অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে ডেভেলপারদের কাছ থেকে 50 সেন্ট করে ফি নেয় অ্যাপল। বাড়তি ফি দিতে হয় বলে অ্যাপল ডিভাইসের জন্য গ্রাহকদের কম দামে অ্যাপ অফার করতে পারেন না ডেভেলপাররা, যা ইউ ডিজিটাল মার্কেটস ল ডিএমএর নীতি বিরোধী। ইউ বলছে, অ্যাপ ডেভেলপারদের কাছ থেকে গড়ে 30% কমিশন আদায় করে অ্যাপল, যা ছোট কোম্পানিগুলোর প্রতিযোগিতা সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে। বঞ্চিত হচ্ছেন গ্রাহকরাও। এমন অবস্থায় ইউরোপে ব্যবসা পরিচালনা করতে হলে অ্যাপলকে অবশ্যই ডিএমএ মেনে চলতে হবে বলে জানিয়েছে ইউ। অ্যাপ ডেভেলপারদের কাছ থেকে অ্যাপলের প্রস্তাবিত নতুন চুক্তির শর্তাবলী ডিএমএর সাথে মেলে কিনা এ বিষয়েও যাচাই করছে কমিশন। ইউ জানিয়েছে, ডিএমএ মেনে ব্যবসা পরিচালনা না করলে বৈশ্বিক রাজস্বের 10% পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারে অ্যাপল। এ বিষয়ে এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, ইউ নীতিমালা মেনেই ব্যবসা পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। ডিএমএর সাথে মিল রেখে ইতোমধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে তাদের নীতিমালায়। আইন মেনেই অ্যাপলের পরিকল্পনা চলছে এবং নতুন ব্যবসায়িক শর্তাবলীর অধীনে 99% বেশি ডেভেলপার অ্যাপলকে একই হারে বা তার চেয়ে কম ফি দেবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।